when faced with a decision situation, ম্যানেজাররা কি করবে? প্রথমে কমপ্লিট আইডিয়া নিয়ে এলিমিনেট করবে আনসার্টেনটিস, তারপরে ন্যাশনাল লজিক লাগাবে। তাহলে তাহলে কি করবে? অবটেন করে তাহলে এন্ড আপ উইথ দ্য ডিসিশন দ্যাট বেস্ট সার্চ and বেস্ট কি সিঙ্গেল প্রবলেম ন্যাশনাল ডিসিশন ক্লিয়ার আনএমবিগুয়াস হবে, সিঙ্গেল ওয়েল ডিফাইন্ড গোল থাকবে, একাধিক হলে সমস্যা, ওয়াল অল্টারনেটিভস এন্ড কনসিকুয়েন্স আর নট। তাহলে প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা কি কি ডিসিশন নেওয়া হতে পারে আর ডিসিশন গুলো নিলে তাদের ফলাফল কি হবে এগুলো সব জানা থাকবে। প্রিফারেন্সেস আর ক্লিয়ার, কার হচ্ছে কি করতে ভালো লাগে সেটা হচ্ছে একদম ক্লিয়ার। প্রিফারেন্সেস আর কনস্ট্যান্ট এন্ড স্টেবল, তারা যে প্রিফারেন্স গুলো নেয় সেগুলো সব সময় কনস্ট্যান্ট এবং তারা স্টেবল কনসিকুয়েন্স নেয়। পাপা নো টাইম অর কস্ট কনস্ট্যান্ট এক্সিস্ট, তাহলে তারা যে ডিসিশন নেয় তাতে কোনো টাইমের সীমাবদ্ধতা কস্টের সীমাবদ্ধতা নাই। ডিসিশন গুলোতে কস্টের সীমাবদ্ধতা নাই ধরতেছে, তাহলে অনেক খরচের বলে ভুলাই দিবে। তারপরে হচ্ছে পারফেক্ট প্রিফারেন্সেস হচ্ছে ক্লিয়ার থাকবে যে আমরা ডিসিশন নিচ্ছি এইটার হচ্ছে প্রিফারেন্স আমরা কোনটা প্রিফার করবো সেটা আগে থেকে জানা। ফাইনাল চয়েস হচ্ছে ম্যাক্সিমাইজ করবে পে অফ। তাহলে ফাইনাল চয়েস যেটা হবে সেটাতে লাভ বেশি হবে। নো টাইম আর কস্ট কনস্ট্যান্ট, তাহলে সময় সীমাবদ্ধতা বা খরচের সীমাবদ্ধতা নাই, প্রিফারেন্স ভালো, প্রত্যেকটা অল্টারনেটিভ গুলো জানা আছে আর হচ্ছে তাদের ফলাফল জানা আছে। হ্যাঁ, তাহলে সার্টেনিটি কি? ওয়াল অল্টারনেটিভস আর আউটকামস আর নন এক্স্যাক্টলি, তাহলে প্রত্যেকটা অল্টারনেটিভস আছে তাদের কোনটা হলে কি হবে সেটা জানা আছে। ফিক্সড ডিপোজিট উইথ ওয়েল নন ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে ফিক্সড ডিপোজিট থাকবে, ফিক্সড ডিপোজিটের মধ্যে কত হচ্ছে ডিপোজিট আছে, ম্যাচুরিটি অ্যামাউন্ট সব জানা আছে। তাহলে আমরা হচ্ছে জানি যে কত পার্সেন্ট সুদ দেওয়া লাগতেছে, কতক্ষণ রাখা লাগবে, তাহলে আমরা সেটার ভিত্তিতে ডিসিশনটা নিতে পারি যে কোন জায়গায় ডিপোজিট করবো। হ্যাঁ, তারপরে নন আউটকামস উইথ এস্টিমেটেড পসিবিলিটি রিস্ক, তাহলে হচ্ছে আমরা আউটকাম হচ্ছে কি হবে তা জানি, এস্টিমেট করা যায় যে কত হবে। ইনভেস্টমেন্ট বেসড অন হিস্টোরিক্যাল স্টক, তাহলে আমরা জানি যে স্টকের হচ্ছে হিস্টোরিক্যাল অ্যামাউন্ট কিরকম হয় নর্মালি, তাহলে আমরা হচ্ছে সেটার ভিত্তিতে মোটামুটি আইডিয়া করতে পারবো, মানে এক্সাক্ট অ্যামাউন্ট জানি না। আর হচ্ছে আনসার্টেন আউটকামস জানা নাই, প্রবাবিলিটি জানা নাই। তাহলে হচ্ছে লঞ্চিং এ নভেল প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট বের করতেছি, এখন আমরা জানি না যে ওইটা হচ্ছে কতটা ইফেক্টিভ হবে, কত হচ্ছে আউটকাম কি আসে, বা হচ্ছে প্রবাবিলিটি কিরকম হতে পারে, এগুলো হচ্ছে আনসার্টেনিটি। আন্ডার রিস্ক, তাহলে আন্ডার রিস্ক ইউ ক্যান ইউজ টুলস লাইক এক্সপেক্টেড ভ্যালু আর ডিসিশন ট্রিজ,
তাহলে এটার মধ্যে রিস্কের মধ্যে একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে ডিসিশন ট্রি নিতে পারো আর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারবো, যেটা আমার ডিসিশন গাইড করবে। Under uncertainty, tools like scenario planning and maximum minimax can adaptive strategies become vital. তাহলে আনসার্টিনিটির মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে কত স্টক আমি রাখছি, সেই স্টকের হচ্ছে ম্যাক্সিমাম সিনারিও কিরকম হয়, সব থেকে ওয়ার্স্ট কেস সিনারিও নর্মালি ভাবাটা ভালো, আর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম কত প্রফিট হবে, মিনিমাম কত প্রফিট হবে, এটা ওয়ে করা যায়। তাহলে লো রিস্ক ডিসিশন নিতে হেল্প হবে, কোনটা আসলে লোয়ার রিস্ক হতে পারে, যে একটা জিনিস আসলে লোয়ার রিস্ক বলতে পারে। এখন ডিসিশন মেকিং টেকনিক, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেটা হচ্ছে ট্রেডিশনাল মেথড। এতে কি হয়, ইনটুইশন এর উপরে ভিত্তি করে, মানে আমি কি ভাবতেছি, আমি কি আন্দাজ করতে পারছি আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা সেটা প্রায়োরিটি পায়। আর তারপরে হচ্ছে কনসালটেশন, আমি হচ্ছে যারা হচ্ছে এটার ব্যাপারে আর একটু বেশি নলেজেবল, তাদের সেই সব পাবলিকের সাথে কথা বলতে পারি, ব্রেন স্টর্ম করতে পারি যে কোন ডিসিশনটা ভালো। একটা গ্রুপের ডিসিশন নর্মালি হচ্ছে একটা সিঙ্গুলার পার্সনের থেকে বেটার। আর হচ্ছে ডেলফি মেথড ইউজ করতে পারি। আর হচ্ছে টু হচ্ছে কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার, তাহলে এমন একটা স্ট্রাকচার যেখানে ডিসিশন ম্যাট্রিক্স ইউজ করা হয় কোয়ান্টিটেটিভ এন্ড স্ট্রাকচার, তাহলে এটা ডিসিশন ম্যাট্রিক্স ইউজ করা হয়। ডিসিশন ম্যাট্রিক্সে হচ্ছে সবকিছু বলাই থাকে যে কেমনে কেমনে ডিসিশনটা নেওয়া হয়, তার মানে এটা ক্রিয়েটিভিটি বা হচ্ছে আন্দাজটা আসলে প্রায়োরিটি পায় না। যেটা হচ্ছে প্রুভেন ফ্যাক্ট, সেগুলো মেইনলি প্রায়োরিটি পায়। কস্ট বেনিফিট অ্যানালাইসিস ইউজ করতে পারি, তাহলে কস্ট কত হচ্ছে আমাদের, তাতে বেনিফিট কত হবে, সেই অ্যানালাইসিস ইউজ করব। মানে এটা ওভারঅল আরেকটু বেশি হচ্ছে ক্যালকুলেটেড অ্যাপ্রোচ, মানে আমি সবকিছু হচ্ছে প্রোস এন্ড কনস সবকিছু মেপে ডিসিশনটা নিচ্ছি। কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার ডিসিশন ট্রি ইউজ করতে পারি। প্যারেটো অ্যানালাইসিস, প্যারেটো অ্যানালাইসিস হচ্ছে 80% কাজ 20% লোক করে, আবার হচ্ছে 80% 20% সময় 80% কাজ হয়। সোয়াট অ্যানালাইসিস করতে পারি, যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি থ্রেট, এগুলো অ্যানালাইসিস করে দেখতে পারি। মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করতে পারি। তাহলে একাধিক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে পারি যে কোনটা হচ্ছে বেটার। এগুলো সবই হচ্ছে খুবই চিন্তা ভাবনা করে ডিসিশন নাও। আর একটা আছে হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস, একাধিক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুসারে অ্যানালাইসিস করতে পারি। SWOT অ্যানালাইসিস, তাহলে কি কি আছে, এগুলোর মধ্যে সব থেকে ভালো হচ্ছে SWOT অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করা যায় এগুলো। গ্রুপ এন্ড ক্রিয়েটিভ টেকনিক্স, তাহলে গ্রুপ টেকনিক্স কি হতে পারে, গ্রুপ টেকনিক্স 6 থিঙ্কিং হ্যাটস, তাহলে 6 থিঙ্কিং হ্যাট একটা মেথড আছে। টায়ার্ড ভোটিং, তাহলে তার হচ্ছে এক্সপিরিয়েন্স অনুসারে টিআইড ভোটিং, মানে যে হচ্ছে বেশি জানে সে হচ্ছে বেশি পাওয়ারফুল একটা ভোট পাবে, এই হিসাবে। তারপরে সিনারিও প্ল্যানিং, বিভিন্ন সিনারিও ভাবো, ওয়েস্ট কেস সিনারিও গুলো ভেবে রাখবো, কোন সিনারিওতে আমরা কি ডিসিশন নেবো সেটি অ্যানালাইসিস করা। তাহলে ডিসিশন মেকিং টেকনিক কি কি পেলাম,
কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, যেটা পেলাম কোয়ালিটেটিভ টেকনিক, তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ আছে কোয়ান্টিটেটিভ বা স্ট্রাকচার টেকনিক, আর লাস্ট যে হচ্ছে এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোয়ালিটিফুল হচ্ছে ম্যানেজাররা হচ্ছে এক্সপিরিয়েন্স হয়, তারা হচ্ছে কোয়ালিটেটিভ ডিসিশন নিতে পারে, কিন্তু কোয়ান্টিটেটিভটা হচ্ছে যে যে কেউ হচ্ছে অ্যানালিটিক্যাল, কোয়ান্টিটি মানে হচ্ছে সেটা ক্যালকুলেশন, তাহলে অ্যানালিটিক্যাল। গ্রুপ এন্ড ক্রিয়েটিভ টেকনিক, তাহলে গ্রুপ টেকনিকের মধ্যে অবশ্যই একাধিক ভোটার থাকবে, তাহলে টিয়ার ভোটিং করতে পারবে। আবার হচ্ছে সিক্স থিঙ্কিং হ্যাট এর মাধ্যমে ছয় ডিসিশন নিতে পারবে, সিনারিও প্ল্যানিং মাধ্যমে বা সিনারিও অ্যানালাইসিস এর মাধ্যমে একাধিক মানুষ একাধিক ডিসিশন নিতে পারবে। তারপরে আছে ডিসিশন মেকিং স্টাইল। ব্রিফ ওভারভিউ হচ্ছে ডাইরেক্টিভ ডিসিশন মেকিং। Directive decision making makers believe it clarity, structure, and speed, relying on the their own experience and logic. তাহলে ডাইরেক্টিভ ডিসিশন মেকিং তারা হচ্ছে ক্লিয়ারিটি আছে, স্ট্রাকচার আছে, ক্লিয়ারিটি, স্ট্রাকচার, স্পিড। তাহলে তারা হচ্ছে ক্লিয়ারিটি কতটুকু আছে প্রবলেমটার, সেটা স্ট্রাকচার কিনা, স্ট্রাকচার প্রবলেম কিনা, সেটার হিসাবে তারা স্পিডের সাথে তারা হচ্ছে টাইম সেন্সিটিভ রুটিন ডিসিশন নিতে পারে, যেমন একটা সিও রিঅ্যালোকেটিং বাজেট ফর এন ইমিডিয়েট ইম্প্যাক্ট করতে পারে। তারপরে ডাইরেক্ট, এটা তো গেল ডাইরেক্টিভ যেটা সিইওরা নিতে পারে মরতে মরতে। এখন সেটা তো তার এক্সপিরিয়েন্স অনুসারে সে টাইমের মধ্যে স্পিডিলি স্ট্রাকচার একটা ডিসিশন নিতে পারে। এখন অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল টাইপ 5 1 গ্যাদারিং, ডিসকাসিং, ডাইসেক্টিং ইনফরমেশন। তাহলে তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেলস ডাটা ইনফরমেশন এগুলো কালেক্ট করে তারা হচ্ছে ওয়ে করে বিভিন্ন সিনারিও, যে নতুন একটা ফ্যাক্টরি খুলবো, সেটাই হচ্ছে আসলে আগে কখনো হয়েছে নাকি এরকম, একটা হচ্ছে রুরাল এরিয়ায় আমরা একটা ফ্যাক্টরি করছি, সেটায় কি কি সেটব্যাক হয়, কি কি সমস্যা হতে পারে, কি কি লাভ লোকসান কেমন হয় ইত্যাদি। তারা হচ্ছে মোস্ট ইনফর্ম চয়েসটা নেয়। ইনফর্ম চয়েস মানেই হচ্ছে তারা বুঝে শুনে ডিসিশন নেয় আর কি, তারা আন্দাজে কোনো কিছু ডিসিশন নেয় না, তারা অনেক অ্যানালাইসিস করে একটা ডিসিশন নেয়। কনসেপচুয়াল ডিসিশন মেকিং, তাহলে কনসেপচুয়াল ডিসিশন মেকার হচ্ছে যারা ভিশনারি, ক্রিয়েটিভ, উইলিং টু টেক অপরচুনিটিস। তাহলে কনসেপচুয়াল ডিসিশন মেকার হচ্ছে ভিশনারি হয়, তারা আহ, যারা ক্রিয়েটিভ করতে পারে, উইলিং টু টেক রিস্ক। এক্সাম্পল, লিডাররা হচ্ছে এক্সপ্লোরিং এ নিউ ডিজিটাল বিজনেস মডেল। লিডার, মার্কেট লিডাররা বোঝাচ্ছে যে মার্কেট লিডাররা ডিসিশন নেয়, এবং তাদের হয়তো আইডিয়া নাই, তারা ক্রিয়েটিভলি একটা নতুন প্রোডাক্ট, মনে করেন এআই তারা তৈরি করতেছে, এখন তারা হচ্ছে ডিসিশনের জন্য পুরোপুরি হচ্ছে আহ, তাদের ভিশনটাকে নিচ্ছে যে এআই দিয়ে তারা হচ্ছে সব প্রবলেম সলভ করে ফেলবে। তারা রিস্ক নিতে ইচ্ছুক এবং তারা ক্রিয়েটিভ ডিসিশন নেয়, তাদের স্ট্র্যাটেজি গুলো ইনোভেটিভ হয় আর স্ট্র্যাটেজিফুল ডিসিশন নেয়। তাহলে এইটা পুরোটা হচ্ছে কনসেপচুয়াল, তাহলে তারা হচ্ছে একটা কনসেপ্ট জানে, সেই কনসেপ্টের ভিত্তিতে তারা হচ্ছে একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিসিশন নিল যে এই জিনিসটা করলে হয়তো হতে পারে, কিন্তু এটা হয়তো কোনো অ্যানালিসিসের ভিত্তিতেও না, আবার আন্দাজ অনুসারেও হলো। এরপর বিহেভিয়ারাল ডিসিশন মেকার, পিপল ফোকাস অন collaborative, consensual. তাহলে বিহেভিয়ারাল ডিসিশন মেকাররা হচ্ছে পিপল ফোকাসিং টু কোলাবোরেট কনসেনসাস সিকিং। একটা ম্যানেজার
পোলিং করতে পারে, ডিসকাস করতে পারে এমপ্লয়ি যে তাদের যে ডিসিশন হচ্ছে এটা আসলে ইফেক্টিভ হবে কি নিজেই যেতে পারে, টাটা দিচ্ছে। মেয়েটা তোমাকে নিয়ে যাচ্ছে আমার থেকে। ঠিক আছে। আম্মু কি তাই ঠিক আছে? আম্মুর হচ্ছে হাতে ব্যথা, ঠিক আছে। হাতে ব্যথা। The administrative model of decision making. Herbert Simon. তাহলে behavioral aspects administrative model of decision making. Herbert Simon. Herbert Simon বলে যে when faced with a decision situation, managers actually use incomplete and imperfect the individual decision that many may not serve interest of it. Behavioral aspects of decision making. Continued. Rational. Describe choices that are consensual. Describe rational হচ্ছে describe choices that are consistent and value maxim specific constraints. তাহলে রেশনাল ডিসিশন গুলো হচ্ছে কি যেগুলো হচ্ছে আমরা কনসিস্টেন্ট আর হচ্ছে স্পেসিফিক কন্ডিশন ভ্যালু ম্যাক্সিং করতে পারে, মানে হচ্ছে এটা প্রফিটটা বাড়াতে পারে। বাউন্ডেড রেশনালিটি, তাহলে এই কনসেপ্ট হচ্ছে ডিসিশন মেকিং লিমিটেড করে তাদের ভ্যালু কে আনকনসিয়াস রিফ্লেক্সেস স্কিল আর হ্যাবিটে। তাহলে বাউন্ডেড রেশনালিটিতে কি হয়, এই জিনিসটাকে আনকনসিয়াসে মানে হচ্ছে সে জানেই না যে কেন এই ডিসিশনটা নিচ্ছে, কিন্তু তার মাথার মধ্যে এটা গেঁথে গেছে, কারণ সে হয়তো কাউকে দেখছে এই ডিসিশনটা নিতে বা এক্সপিরিয়েন্স করছে। তাহলে এটা রিফ্লেক্সে চলে গেল, আনকনসিয়াস রিফ্লেক্স বা স্কিল হয়ে গেল তার, বা হ্যাবিট হয়ে গেল। স্যাটিসফাইজিং, তাহলে স্যাটিসফাইজিং এ কি হয়, দ্য টেন্ডেন্সি টু সার্চ ফর অল্টারনেটিভ অনলি আনটিল ওয়ান ইজ ফাউন্ড দ্যাট মিটস সাম মিনিমাম স্ট্যান্ডার্ড। তাহলে স্যাটিসফাইজিং এ কি হয়, মিনিমাম স্ট্যান্ডার্ড সার্চিং করবে অল্টারনেটিভস কে যে পর্যন্ত না মিনিমাম স্ট্যান্ডার্ডের কোনো কিছু পায় সাফিসিয়েন্টলি সলভ করার জন্য প্রবলেমটাকে। কোয়েলিশন, তাহলে পলিটিক্যাল force in decision making which consist of informal alliances individual groups. তাহলে কোয়ালিশন হচ্ছে কয়েকজনের একটি গ্রুপ, তাহলে হতে পারে যে পলিটিক্যালি এটা মোটিভেটেড ডিসিশন মেকিং, ইনফর্মাল অ্যালায়েন্সের বা ইন্ডিভিজুয়ালের যারা তারা হচ্ছে তাদের স্বার্থটা দেখবে, যেমন ওয়ার্কার্স ইউনিয়ন তাদের ওয়ার্কারদের হচ্ছে জন্য বেটার পে হয়তো চাবে, কিন্তু ওরা হচ্ছে আসলে কোম্পানির ওইটা দেখতেছে না, আবার অফিস পলিটিক্স আছে। তাহলে চারটা কি কি পেলাম, একটা হচ্ছে রেশনাল, বাউন্ডেড রেশনাল, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, তারপরে হচ্ছে স্যাটিসফাইজিং, কোয়ালিশন। রেশনাল হলো কি যেগুলো হচ্ছে কনসিস্টেন্ট কনসিস্টেন্ট আর হচ্ছে ভ্যালু ম্যাক্সিমাইজিং। বাউন্ডেড রেশনালিটি হচ্ছে আনকনসিয়াস রিফ্লেক্সেস স্কিলস বা হচ্ছে বিহেভিয়ার হ্যাবিট। আর হচ্ছে স্যাটিসফাইজিং এ কি হয়, তাহলে মিটস দ্য মিনিমাল স্ট্যান্ডার্ড। আর কোয়ালিশন হচ্ছে ইনফর্মাল অ্যালাউন্স, ফর্মাল অ্যালাউন্স না, কিন্তু ফর্মাল অ্যালাউন্স হলে সেটা কোম্পানির হয়ে গেল, ইনফর্মাল অ্যালাউন্স ইন্ডিভিজুয়াল তাদের গোল অ্যাচিভ করার জন্য, যা হলো কোম্পানির গোল না। অ্যাভয়েডিং বিহেভিয়ারাল ডিসিশন ট্র্যাপস,
তাহলে কি কি ডিসিশন ট্র্যাপস হতে পারে? An innate disbelief about something without conscious consideration. Intuition. Escalation of commitment. তাহলে একটা ডিসিশন মেকার স্টেইং উইথ এ ডিসিশন ইভেন ওয়েন ইটস অ্যাপিয়ার রং। তাহলে এসকেলেশন অফ একটা কমিটমেন্টে কি হলো, সে জানে যে ডিসিশনটা হচ্ছে না, কিন্তু তাও সে সেটার ফাঁদে পড়ে গেল, কারণ সে একবার বলে ফেলছে। রিস্ক প্রোপেনসিটি, the extent in which decision making is willing to gamble when making a decision. Framing error, the way in which information is presented influence one's interpretation of it, which in turn may alter decision based on information. Overconfidence, believing too much in one's own capabilities. ওভার কনফিডেন্স হচ্ছে নিজের এবিলিটিতে অতিরিক্ত বিশ্বাস করা। ফ্রেমিং এরর, দ্য ওয়ে ইন উইচ ইনফরমেশন ইজ প্রেজেন্টেড। তাহলে ইনফরমেশন কেমনে প্রেজেন্ট করা হচ্ছে সেটার অনুসারে মানুষ অন্যভাবে ডিসিশন নিতে পারে। এমন হতে পারে যে একটা প্রোডাক্ট হচ্ছে সব কোম্পানি সে বছর লাভ করছে, কারণ সে ভাবলো যে তাহলে আমরা আগে যে ডিসিশন নিয়েছিলাম ওইটাই করি, কিন্তু এবছর করলে সেটা হচ্ছে ফাঁদে পড়ে গেল। তাহলে এটা হচ্ছে ফ্রেমিং এরর। তারপরে রিস্ক, তাহলে কি কি হলো? ইন্টুইশনটা হচ্ছে এক ধরনের ট্র্যাপ, যে আমার কি মনে হয়, তাহলে একটা অভ্যন্তরীণ বিলিভ যে এই ডিসিশনটা কখনোই ঠিক হবে না। তাহলে এসকেলেশন অফ কমিটমেন্ট, তারপরে ফ্রেমিং এরর আছে, ওভার কনফিডেন্স আছে, আর রিস্ক প্রোপেন্সিটি। হোয়াট ইজ ইন্টুইশন? ইন্টুইশনের থেকে ভ্যালুস অফ এথিক্স বেসড অন ডিসিশন। এক্সপিরিয়েন্স বেসড ডিসিশন মানে ডিসিশন বেসড অন পাস্ট। ইন্টুইশনে হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড ডিসিশন। ইনিশিয়েশন make decision based on feelings. Cognitive based decisions, managers make decision based on skills. কগনিটিভ যেটা আছে সেটা হচ্ছে স্কিল অনুসারে। এফেক্ট ইনিশিয়েটেড ডিসিশন, তাহলে তারা যে ডিসিশন নিচ্ছে সেটা তাদের ফিলিং বা ইমোশন হচ্ছে। সাবকনসিয়াস, ম্যানেজার্স ইউজ ডাটা ফ্রম সাবকনসিয়াস মাইন্ড তাদের ডিসিশনকে হেল্প করতে। ভ্যালুস অর এথিক্স বেসড ডিসিশন, তাহলে ম্যানেজার্স মেক ডিসিশন বেসড অন, তাহলে এথিক্যাল ভ্যালু অনুসারে তাদের তাহলে কি কি আছে, তারা তাদের এথিক্যাল ভ্যালু হিসেবে দেখবে, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে নিবে। তারপরে হচ্ছে তারা কগনিটিভ, যেটা হচ্ছে ম্যানেজার্স তাদের কগনিটিভ হচ্ছে চিন্তা ভাবনা করে, তাহলে তারা তাদের চিন্তা ভাবনা, তাদের স্কিল নলেজ এগুলোর বেস নিবে। সাবকনসিয়াস হতে পারে, তাহলে তারা হচ্ছে জানেই না কিভাবে দিচ্ছে, কিন্তু তারা তাদের সাবকনসিয়াস থেকে ডাটা নিয়ে তারপরে ডিসিশন নিচ্ছে। Behavioral aspects of decision making. Heuristics, using judgmental shortcuts. Availability of heuristics, the tendency for people to base their judgment on information that is readily represented. Heuristics, a tendency for people to base their judgment on probability of things with which they are familiar. Escalation of commitment, an increased commitment to a previous decision.
তাহলে হিউরিস্টিক্স হচ্ছে জাজমেন্টাল শর্টকাট। জাজমেন্টাল শর্টকাট কি দিয়ে হতে পারে? অ্যাভেলেবিলিটি অফ হিস্ট্রি, তাদের টেন্ডেন্সি অফ পিপল, তারা হচ্ছে তাদের ডিসিশন বেস করে তাদের জাজমেন্টের। ইনফরমেশন যেটা তাদের হচ্ছে টেন্ডেন্সি বেসড, তাদের ইনফরমেশন যেটা হচ্ছে তাদের সামনে পেশ করা হয়েছে তার উপরে আহ, তা নিয়ে। তাহলে যেসব আননোন ডিশ ইনফরমেশন ছিল যেটা তারা জানতে পারে না, সেটা কোনোভাবে ইফেক্ট করতে পারতেছে না। রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্স, তাহলে টেন্ডেন্সি অফ পিপল বেস their judgment on probability of things with is they are familiar। তারা যদি এই জিনিসটা আগেও ফেস করে থাকে তাহলে তারা রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্স, তারা জাজমেন্ট করবে থিংস তারা হচ্ছে অলরেডি ফ্যামিলিয়ার উইথ। Escalation of commitment and increased commitment of previous decisions, negative information। তাহলে availability heuristics আছে, availability representative information that is readily available, representative things with which the, তাহলে representative কি things with which they are already familiar। Escalation commitment, তাহলে increased commitment to previous decision। Availability of heuristics, the information available, availability, তারপরে হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ, তাহলে তারা যে জিনিসটা হচ্ছে অলরেডি রেডিলি অ্যাভেলেবল, তারা ফ্যামিলিয়ার যেসব জিনিসে সব জিনিসের যেসব ডিসিশন নেয়। এসকেলেশন হচ্ছে কমিটমেন্ট টু এ প্রিভিয়াস ডিসিশন। Escalation of commitment, an increased continued commitment to a previous decision, তাহলে increase continued commitment to a previous decision যেটা হচ্ছে wrong হয়ে আছে। It don't alter with decisions, যেহেতু তারা ফেস সেভিং করতে চায়, রাদার they search for new alternative and they increase their commitment to their original situation। Fact that Challenger Space Shuttle disaster on January 28, 1986 indicated a escalation of commitment by decision makers managers to launch the shuttle even though the decision was questioned by others। High escalation of commitment is so common। এই তিনটা ফ্যাক্টর আছে, অর্গানাইজেশন ফ্যাক্টরস, তাহলে রিজিনিয়াস টু চেঞ্জ, তাহলে অর্গানাইজেশন হচ্ছে চেঞ্জ হতে চায় না। তারা হচ্ছে একটা ডিসিশন হয়ে গেলে সেই ডিসিশনে থাকতে চায়। হঠাৎ করে একটা আইন বা একটা নিয়ম চেঞ্জ করতে চায় না, তারা অন্যরা চেঞ্জ করে ফেললো। অর্গানাইজেশন পলিটিক্স থাকতে পারে, যে তারা হয়তো ওই ডিসিশনটা কোনো একটা গ্রুপকে মার্জিনালাইজ করার জন্য করতেছে, বেস অর্গানাইজেশনাল ভ্যালুস। তারা হচ্ছে অর্গানাইজেশনের
ব্যালেন্স কি তারা ওই জিনিসটা করবে না, কারণ তারা তার মালিক মনে করে যে এটা অন্যায়। সোশ্যাল ফ্যাক্টরস, ফিয়ার অফ অ্যাডমিটিং টু মিস্টেক্স, তাহলে তা এইটাই হচ্ছে মেনলি বেশি দেখা যায় যে তারা হচ্ছে অ্যাডমিট করতে চায় না তারা ভুল করে ফেলছে। স্পেশালের ক্ষেত্রে যেটা হয়েছে কালচারাল ইমপ্যাসিস অফ and পারসিস্টেন্স, তাহলে কালচারালি জিনিসটা ভুল হলেও পারসিস্টেন্স দেয়। তারপরে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কি কি আছে, ডিজায়ার নট টু লুজ, তাহলে কোনোভাবে যেন সে লুজ না হয়, এজন্য সে হচ্ছে তার ডিসিশনেই থাকে। আহ, যদিও তার কম্পিটিটর তাকে বলতেছে যে এই ডিসিশন তো নিয়ে তুমি ঠিক করো নাই। চেঞ্জ টু টোন, তাহলে ভালো কথাও কানে ঢোকে না। চেঞ্জ টু টার্ন থিংস অ্যারাউন্ড, তাহলে এমন হতে পারে যে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে জিনিসটা ঠিক করার জন্য, কিন্তু যেহেতু সেই জিনিসটা চ্যালেঞ্জিং, সে সেটা হচ্ছে ভুল ডিসিশন নিচ্ছে কিন্তু পারতেছে না অন্য কিছু করতে। ডিজায়ার টু জাস্টিফাই ডিসিশনস, সে চাচ্ছে তার ডিসিশনটাকে জাস্টিফাই করতে, যদিও সেটা ঠিক না। তাহলে কি কি আছে, অর্গানাইজেশনাল ফ্যাক্টর আছে যেটার মধ্যে আছে পলিটিক্স আছে, আবার তাদের অর্গানাইজেশনের ভ্যালুস আছে, তাদের রেজিস্ট্যান্স টু চেঞ্জ আছে। সোশ্যাল ফ্যাক্টর আছে যে তারা তাদের হচ্ছে ভুলটা অ্যাডমিট করতে চায় না, সেফ ফেস করতে, এবং তাদের কালচারাল এমফেসিস আছে, পারসিস্টেন্স আর সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে। তারা যে ডিজায়ার নট টু লুজ, তাহলে কম্পিটিটর একটা ডিসিশন নিচ্ছে, ওইটা নিলে তার হবে না, কারণ সে ওইটার সাথে তার ওই ডিসিশনের সাথে তার চলে না। কম্পিটিটর হচ্ছে অনেক কি বলে কানেকশন আছে, সেই কানেকশনের মাধ্যমে একটা কাজ করে বলছে, কিন্তু সে তো পারতেছে না ওইভাবে, এই জন্য তার ভুল হচ্ছে। আবার হচ্ছে তার চান্স টু প্রুফ করতে পারবে সে যে সে কারো থেকে কম না, কিন্তু চ্যালেঞ্জিং হয় সে পারতেছে না। আবার হচ্ছে ডিজায়ার জাস্টিফাই করতে তার ডিসিশনকে, এই জন্য সে পারতেছে না। এথিক্স এন্ড ডিসিশন মেকিং, ইন্ডিভিজুয়াল এথিক্স এর বিলিফস, তারা কি মনে করে রাইট এন্ড রং বিহেভিয়ার কম্বাইন উইথ অর্গানাইজেশনাল এথিক্স, তারা হচ্ছে ম্যানেজারিয়াল এথিক্স। তাহলে ইন্ডিভিজুয়ালের এথিক্স আর অর্গানাইজেশনাল এথিক্স মিলে হয় ম্যানেজারিয়াল এথিক্স। কম্পারেন্স অফ ম্যানেজারিয়াল এথিক্স, relationships of the firm to employees, employees to firm, firm to other economic agents. Factors affecting ethics, ethical decision making behavior হচ্ছে stage of moral development, organizational development, locus of control. ওকে, ঈশ্বর এথিক্যাল ডিসিশন মেকিং এ কি কি আছে সেটা, এথিক্যাল ডিসিশন মেকিং তাহলে হচ্ছে স্টেজেস অফ moral development, organizational environment, locus of control। তাহলে এথিক্যাল যখন আমরা ডিসিশন নিতে যাব, তখন আমাদের স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট আছে, তারপরে হচ্ছে ডিসিশন অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট আছে, আর হচ্ছে লোকাস অফ কন্ট্রোল, মানে কন্ট্রোল কার আছে সেটা। স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, তাহলে ইথিক্যাল ডিসিশন মেকিং বিহেভিয়ারের হচ্ছে স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট আছে, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট আছে, আর হচ্ছে লোকাস অফ কন্ট্রোল।
techniques for group decision making, brainstorming, a creative session where a group of members freely generate as many ideas as possible without criticism, evaluation comes afterwards. গ্রুপ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি হয়, আহ, একটা ক্রিয়েটিভ সেশন হয় যেখানে হচ্ছে মেম্বার্সরা ফ্রিলি হচ্ছে অ্যাজ মেনি আইডিয়াস অ্যাজ পসিবল করে উইথাউট ক্রিটিসিজম। ক্রিটিসিজম করলে হচ্ছে আইডিয়া জেনারেশন অফ হয়ে যাবে। এরপরে নমিনাল গ্রুপ টেকনিক, a structured process in which individuals first write as individual share their round robin discussion. নমিনাল গ্রুপ টেকনিক হচ্ছে এরকম হয় যে প্রত্যেকে 5টা করে আইডিয়া দেখলো, পরে হচ্ছে রাউন্ড টেবিল অনুসারে সবাই সেটা আইডিয়াটা ডিসকাস করলো, দেন কালেক্টিভলি তারপরে হচ্ছে তারা ফাইনালি কালেক্টিভলি ভোট করলো। রিয়েচারিভেশন, Delphi method, an iterative anonymous process involving experts who submit their responses to questionnaires. You agreed feedback and revise their input across multiple rounds aiming to converge on a consensus. Delphi মেথডে কি হয়, একটা ইটারেটিভ অ্যানোনিমাস প্রসেস হয় যেখানে এক্সপার্টস যারা হচ্ছে সাবমিট করে তাদের রেসপন্স টু কোয়েশ্চেনার্স, ভিউ, অ্যাগ্রি, গেটেড ফিডব্যাক আর রিভাইজ করে তাদের ইনপুট। আর ইনপুট বলতে তাদের যে আইডিয়া গুলো করছে সেটা হচ্ছে তাদের ফিডব্যাক অনুসারে তারা রিভাইজ করে, আর সবই অ্যানোনিমাস প্রসেস। তাহলে হলো এরকম যে তারা হচ্ছে অ্যানোনিমাসলি তাদের আইডিয়া গুলো একজন মিডল ম্যানের কাছে পাঠালো, টপ ম্যানেজারের কাছে, সেইটা হচ্ছে বাকি এক্সপার্টরা দেখলো, দেখে তারা হচ্ছে সেটার তাদের হচ্ছে অপিনিয়ন শেয়ার করলো, ফিডব্যাক দিল, তারপরে তারা হচ্ছে ইনপুট অ্যাক্রস মাল্টিপল রাউন্ডে যাতে তাদের আইডিয়া গুলো আরো হচ্ছে ডেভেলপ হতে পারে। এটা প্রিভিয়াস যে মেথড রাউন্ড টেবিলে তার থেকে একটু বেটার, কারণ আমার আইডিয়াকে সবাই খারাপ বলছে এই জিনিসটা থাকবে না। অ্যাডভান্টেজ ডিটারমিনেটেড, তাহলে অ্যাডভান্টেজেস কি? Greater full knowledge. A group can bring much more information, experience, their decision problems than any individual ever could. আর হচ্ছে different perspective. Any individual with varied experience, the help the group see decision situations and problems from different angles. Greater comprehension. Those who personally experience the give and take of group discussion about alternative courses of action and to understand the rationale behind the final decision. Increases focus. Those who play an active role in discussion, group discussion making, and problem solving tend to view outcome as ours rather than theirs. Training in ground. Less experienced participants in group action learn how to cope when dynamic group dynamics are actually being employed. তাহলে গ্রেটার পুল অফ নলেজ, ভ্যারিড এক্সপিরিয়েন্স নেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে এই দুইটা রিলেটেড কিন্তু আলাদা। একটা হচ্ছে তাদের নলেজ হয়তো জিনিসটা সম্পর্কে না, নলেজ হচ্ছে কোথাও একটা স্টাডি করে নিল সেটা, এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্স্ট হ্যান্ড, সে হয়তো নলেজেবল কিন্তু এটা আসলে অ্যাপ্লাই করে দেখছে যে সেটা যায় না। গ্রেটার কম্প্রিহেনশন, তাহলে তারা হচ্ছে এক্সপিরিয়েন্স গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তারা জিনিসটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারে ফাইনাল ডিসিশন সম্পর্কে। তারপরে ইনফ্লুয়েন্স অ্যাকসেপ্টেন্স, কারণ হচ্ছে তারা সবাই মিলে ডিসিশন নিছে। আর হচ্ছে ট্রেনিং, আমার লেস এক্সপিরিয়েন্স পার্টিসিপেশন হাউ টু কোপ উইথ disadvantages, social pressure, unwillingness to rock the boat, and pressure to conform
may combine to stifle the creativity of individual contributors. তাহলে সোশ্যাল প্রেশার যেগুলো হয়, যেমন unwillingness to rock the boat and pressure to conform may combine to stifle the creativity. গ্রুপ ডিসকাশনের ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1, সোশ্যাল প্রেশার হতে পারে যে আহ, একজন হচ্ছে আর উইলিং না, তারা হচ্ছে ক্রিয়েটিভিটি অফ ইন্ডিভিজুয়াল কম্বাইন করতে। তার ক্রিয়েটিভিটিটা থাকলো না সোশ্যাল প্রেশারে পড়ে, কারণ হচ্ছে তারা কনফার্ম হতে চায় গ্রুপে। কনফার্ম, রক দ্য বোট, যেটা নর্মাল হচ্ছে এক চলে আসতেছে ওইটা চেঞ্জ করতে চায়। ডমিনেশন অর ভাইব ভোকাল থিওরি, তাহলে সামটাইমস হচ্ছে কয়েকজন একটু বেশি ভোকাল, অ্যাকশন ইজ রিডিউস, তার জন্য অ্যাকশন রিডিউসেস loudest longest people on log rolling, political wheeling and dealing can displace sound thinking in an individual created project or vested interested or stakes. তাহলে পলিটিক্যালি হচ্ছে গ্রুপের কয়েকজন মিলে ডিসিশন, বাকিদের ডিসিশনটাকে ইনফিরিয়ার করে দিল, পলিটিক্স ঢুকায় দিল, যেটা করা উচিত না কোম্পানির বেনিফিটের জন্য। Goal displacement, sometimes secondary considerations such as winning an argument, making a point, or getting back a rival displacement. The primary task, a sound decision. Groupthink, sometimes cohesive in groups, let desire for anonymity override sound judgment when generating forces in action. তাহলে কোহেসিভ ইন গ্রুপস, গ্রুপ মানে গ্রুপের মধ্যে যারা আছে নিজেদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, তারা আন এনিমিটি, তারা কারোকে এনিমিটি করতে চায় না, সেটা হচ্ছে প্রিভ্যালেন্ট হয়। তাহলে কি কি যে জিনিস আছে যেটা হচ্ছে গ্রুপের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে প্রথমে গ্রুপ ওয়ার্কে হচ্ছে ফুল অফ নলেজ, গ্রুপের ফুল অফ নলেজ করা যায়। তারপরে তাদের হচ্ছে ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস অ্যাড করা যায়, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থাকে। তারপরে হচ্ছে ক্রিয়েটার কম্প্রিহেনশন, তারা জানে যে কে কি ডিসিশন নিচ্ছে। ক্রিয়েটার কম্প্রিহেনশন, ক্রিয়েটার অ্যাকসেপ্টেন্স ইনক্রিজ, কারণ তারা সবাই মিলে ডিসিশনটা নিচ্ছে। আর লাস্টে হচ্ছে তাদের ট্রেনিং গ্রাউন্ড, তাহলে যারা লেস এক্সপিরিয়েন্স তারা এটা থেকে কিছু একটা জিনিস শিখতে পারলো। আর ব্যাড ইফেক্ট হলো কি কি আছে, সোশ্যাল প্রেশার থাকে, টু কনফার্ম, টু রক দ্য বোট, টু নট রক দ্য। তারপরে হচ্ছে ডমিনেন্স অফ এ ভোকাল ফিল্ড, কয়েকজন মিলে হচ্ছে বললো, সবাই কাছ থেকে কথাটা আসলো না। তারপরে হচ্ছে লগ রোলিং হচ্ছে পলিটিক্যালি উইলিং একটা ডিসিশন। এরকমই আরেকটা আছে হচ্ছে, আর গোল ডিসপ্লেসমেন্ট, সামটাইমস সেকেন্ডারি কনসিডারেশন, যেমন তাদের হচ্ছে উইনিং দ্য আর্গুমেন্ট, এইটা হচ্ছে তাদের মেইন গোল হওয়াতে তাদের গোল হচ্ছে ভুল জায়গায় চলে গেল। আহ, আর হচ্ছে লাস্টলি হচ্ছে
গ্রুপ থিঙ্ক, তাহলে তাদের হচ্ছে গ্রুপের মধ্যে তাদের ফ্রেন্ডরা আছে, তাদের আনএনিমেটেড জন্য তারা হচ্ছে সাউন্ড জাজমেন্টটাকে একটু আগে করে দিবে। The group thinking process, group characteristics, group cohesion, leader promotion of preferred solution, installation of expert symptoms of group thinking, to invulnerability, rationalization, stereotyping, peer pressure, self-censorship, unambiguity, mind bias। তাহলে ইনভালনারেবিলিটি হলো রেশনালাইজেশন, যে আমি যেটা করতেছি ঠিকই আছে। তারপরে মোরালিটি একটা ব্যাপার স্যাপার আছে, স্টেরিওটাইপিং আছে যে ও খারাপ, উম, আমার ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করছে বা হচ্ছে ফ্রেন্ডের বিরুদ্ধে গেছে তার জন্য। তারপরে পিয়ার প্রেসার, আমার ফ্রেন্ডরা হচ্ছে বলতেছে যে ওর সাথে মিশো না, পিয়ার প্রেসার। সেলফ সেন্সরশিপ, সেন্সরশিপ, আনহ্যানিমিটি আর মাইন্ডলেস। ডিসিশন মেকিং ডিফেক্টস, তাহলে ফিউ অল্টারনেটিভস আছে, যেহেতু এই গ্রুপ হচ্ছে কয়েকটা ডিসিশন নিতে চাচ্ছে না। নো রিক্সামিনেশন, নো রি-এক্সামিনেশন অফ প্রিফার্ড অল্টারনেটিভস, তাহলে গ্রুপের ওরা হচ্ছে সবকিছু ঠিক হওয়ার কারণে তারা জাজ করলো না, রি-এক্সামিন করলো না। রিজেকশন অফ এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়নটা রিজেক্ট হয়ে গেল, কারণ দেখা যায় যে গ্রুপের ওরা হচ্ছে ফ্রেন্ডদের যা কথা সেটা। তাহলে কয়েকজন এক্সপার্টের আসলে আইডিয়াটা নেওয়া হলো না। সিলেক্টিভ বায়াস, তাহলে তাদের একটা হচ্ছে বায়াস থাকে নিজেদের ডিসিশনের প্রতি। আর হচ্ছে নো কন্টিজেন্সি প্ল্যান, তাহলে তাদের কোনো হচ্ছে এই ডিসিশনটা যদি ভুল হয় তাহলে তার এগেনস্টে কি ডিসিশন নেবে তা বলে না, তার কারণে লোয়ার পারফরমেন্স আর লোয়ার কোয়ালিটি ডিসিশন। তাহলে কি হচ্ছে, যদি তাদের গ্রুপ থিঙ্কের ফিউ অল্টারনেটিভস হয়, তার কারণে ফিউ অল্টারনেটিভস হয়, রিজেকশন অফ এক্সপার্ট ডিসিশনস হয়, তারপরে নো রি এক্সামিনেশন হয় অল্টারনেটিভস, তাহলে নো রি এক্সামিনেশন রিজেক্টেড অল্টারনেটিভস, তারপরে হচ্ছে সিলেক্টিভ বায়াস থাকে, সিলেকশন ফ্রেন্ডদের মধ্যে যার আইকিউ বেশি তার হচ্ছে আইডিয়াটা বেশি নেয়। আর নো কন্টিনজেন্সি। থ্রি এলিমেন্টস অফ ক্রিয়েটিভিটি, তাহলে এক্সপার্টিজ আছে, ক্রিয়েটিভ স্কিলস আছে, আর টাস্ক মোটিভেশন আছে। তাহলে টাস্কের যদি মোটিভেশন থাকে আর হচ্ছে তার যদি সেটা স্কিলের মধ্যে থাকে, এক্সপার্টিস থাকে আর হচ্ছে ক্রিয়েটিভ স্কিল, তাহলে তার হচ্ছে ক্রিয়েটিভিটি জাগ্রত হবে। এবিলিটি, তাহলে এটাই হচ্ছে স্কিল, তো থাকাই লাগে, স্কিল আর এক্সপার্টিস থাকলে তবে হচ্ছে সেটার মোটিভেটেড হয়ে সে করবে। দ্য এবিলিটি টু প্রডিউস নভেল ইউজফুল আইডিয়াস, তাহলে আইডিয়া গুলো কি হওয়া লাগবে, নভেল আর ইউজফুল। Individuals versus groups, groups do better quantitatively than qualitatively than average individuals। তাহলে একটা গ্রুপ বেটার কোয়ালিটিভলি আর কোয়ান্টিটিভলি করে দেন অ্যাভারেজ মানুষের থেকে। এক্সেপশনাল ইন্ডিভিজুয়ালস টেন্ড টু আউট পারফর্ম দ্য গ্রুপ, তাহলে এক্সপার্টিস বা এক্সেপশনাল যেগুলো আছে তারা আউট পারফর্ম করে। গ্রুপ ডিসিশন মেকিং পারফরমেন্স ডাজ নট অলওয়েজ এক্সিড ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, তাহলে ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স সব সময় হচ্ছে এক্সিড করে না গ্রুপ ডিসিশন মেকিং, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ ইন্ডিভিজুয়ালের থেকে ভালো ডিসিশন। কন্টিনজেন্সি অ্যাপ্রোচ,
challenges for decision makers. The multiple criteria to be satisfied by decision. Intangible that often determines decision alternatives. Intangible that often decision has determines risk and uncertainty about decision alternatives. Long-term implications of the effect of choice of a particular alternative. Interdisciplinary input increase the number of persons to be consulted. Interdisciplinary input. Pool decision making increase the number of people that in the decision. Value judgments by differing participants of forces create disagreement over whether the decision be right or wrong. তাহলে একাধিক মানুষ থাকলে তো জিনিসটা হবে, যত বেশি মানুষ করবে তত বেশি তাদের তর্ক বিতর্ক বাড়বে। Unintended consequences occur because the result of purposeful actions cannot always be predicted. Unintended consequences occur because unintended consequences যেটা চায় না সেরকম কনসিকুয়েন্স হতে পারে, কারণ তাদের রেজাল্ট গুলো পারফরমেন্সের অ্যাকশন কেউ প্রিডিক্ট করতে পারে না। মাল্টিপল ক্রাইটেরিয়া টু বি স্যাটিসফাইড বাই এ ডিসিশন মেকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কি, তাদের মাল্টিপল ক্রাইটেরিয়া পূরণ করা লাগে। তাদের হচ্ছে রিস্ক নিতে হয়, আনসার্টেনিটি নিয়ে কাজ করা লাগে, রিস্ক আনসার্টেনিটি করতে হয়। তারপরে লং টার্ম ইন্টারপ্রিটেশন ইমপ্লিকেশনস থাকে। ইনট্যাঞ্জিবিলিটিস that often determines decision alternatives. ইনট্যাঞ্জিবিলিটি থাকে, মাল্টিপল ক্রাইটেরিয়া থাকে যেটা কমপ্লেক্সিটি অনেক বাড়ায় দেয়, রিস্ক এন্ড আনসার্টেনিটি থাকে, লং টার্ম ইমপ্লিকেশনস থাকে, তাদের ইফেক্ট হয় ওখানে। তারপরে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ইনপুটের একটা হচ্ছে নাম্বার অফ পার্সন টু বি কনসাল্টেড যদি ইন্টারডিসিপ্লিনারি থাকে। তারপরে পুলড ডিসিশন মেকিং ইনক্রিজ দ্য নাম্বার অফ পার্ট ইন দ্য ডিসিশন ভ্যালু জাজমেন্ট ডিফারিং পার্টিসিপেন্ট। আর আনইনটেন্ডেড কনসিকুয়েন্স, যে কনসিকুয়েন্সের কথা তারা বলা হয়। তাহলে সোর্স অফ কমপ্লেক্সিটি ফর টুডেস ম্যানেজারিয়াল ডিসিশন মেকারস, তাহলে তাদের হচ্ছে ইনট্যাঞ্জিবিলিটি থাকে, পুলস এক্সপার্ট, মাল্টিপল ক্রাইটেরিয়া থাকে, মাল্টিপল ক্রাইটেরিয়া ফর রিস্ক থাকে, আনসার্টেনিটিস থাকে, ইনট্যাঞ্জিবিলিটি থাকে, তারপরে হচ্ছে ইনট্যাঞ্জিবিলিটি থাকে, ট্যাঞ্জিবিলিটি মানে জোড়ায় আছে যেগুলো জিনিস সেটার সাথে। তারপরে হচ্ছে লং টার্ম হচ্ছে ইমপ্লিকেশনস থাকে, ইমপ্লিকেশনস মানে হচ্ছে তার ফলাফল যা হয়, লং টার্ম ইমপ্লিকেশনস। তাহলে অনেক লং টার্মে হচ্ছে এই ডিসিশনের কারণে যেসব ঝামেলা পরবর্তীতে দেখা যেতে পারে। একজনের কাছ থেকে নিলাম না, সে হচ্ছে রেগে গেল, তাহলে তার কাছ থেকে আর ভবিষ্যতে নেওয়া সম্ভব না, যদিও ভবিষ্যতে তারটা বেটার হতে পারে। ইন্টারডিসিপ্লিনারি ইনপুট থাকে, মাল্টিপল ডিসিপ্লিন আছে, তাদের মাল্টিপল ইনপুট আছে, পুল ডিসিশন মেকিং আছে। ইন্টারডিসিপ্লিনারি মাল্টিপল ডিসিপ্লিনের মাল্টিপল ইনপুট, মাল্টিপল ডিসিপ্লিনারি ইনপুট, পুল ডিসিশন আছে, ভ্যালু জাজমেন্ট আছে। তাহলে ডিসিশন গুলো সব জায়গা থেকে পুল করা মানে হচ্ছে একত্রিত ভাবে ডিসিশন নেওয়া, যাতে সবাইকে মাল্টিপল ডিসিপ্লিনের মানুষ থাকে। ভ্যালু জাজমেন্ট, তাহলে জাজমেন্ট গুলো
ভ্যালু একটা থাকে, আনইনটেন্ডেড কনসিকুয়েন্স থাকে, এমন এমন হচ্ছে ঝামেলা হতে পারে যেটার কথা তারা ভাবেনি। তাহলে ওভারভিউ কি? ডিসিশন মেকিং প্রসেসে হচ্ছে ডিসিশন মেকিং এরর্স আর বাইস থাকে, টাইপস অফ প্রবলেমস থাকে, ওয়েল স্ট্রাকচার্ড, প্রোগ্রামড, আনস্ট্রাকচার্ড প্রোগ্রাম, আনপ্রোগ্রামড, নন প্রোগ্রামড হচ্ছে ডিসিশন থাকতে পারে, টাইপস অফ প্রোগ্রামস ডিসিশন। তারপরে যেটা হচ্ছে ডিসিশন মেকিং কন্ডিশনস কি থাকে, রিস্ক থাকে, আনসার্টেনটি থাকে, আর হচ্ছে সার্টেনটি থাকে। কন্ডিশন কিরকম? ডিসিশন মেকিং কন্ডিশনস বলতে রিস্কের পরিমাণে বলা, কন্ডিশন সার্টেনিটি। তারপরে ডিসিশন মেকার স্টাইল থাকে, তাহলে তারা কি ডাইরেক্টিভ, মানে হচ্ছে নিজের ইন্টুইশনের হিসেবে দিবে, অ্যানালিটিক্যাল ইনফরমেশন গুলো নিয়ে করবে, তারা কি কনসেপচুয়াল, নাকি তারা বিহেভিয়ার? কনসেপচুয়াল মানে ক্রিয়েটিভ, আর বিহেভিয়ারাল মানে হচ্ছে তারা হ্যাঁ বিহেভিয়ারাল। তা ডিসিশন মেকার্স যারা হচ্ছে পিপল ফোকাসড, কোলাবোরেটিভ, কনসেনসুয়াল সিকিং। তাহলে পিপল ফোকাসড থাকে, তারা পিপল ফোকাস, কোলাবোরেটিভ, কনসেনসুয়াল। এরপরে হচ্ছে ডিসিশন চুজিং বেস্ট অল্টারনেটিভস, ম্যাক্সিমাইজিং, স্যাটিসফাইজিং, ইমপ্লিমেন্টিং, ইভ্যালুয়েটিং। তাহলে চুজ করবে বেস্ট অল্টারনেটিভস ডিসিশনার, চুজ করে সেটা ইমপ্লিমেন্ট করে ইভ্যালুয়েট করবে। তাহলে চুজ করবে বেস্ট অল্টারনেটিভ, চুজ করে সেটা ইভ্যালুয়েট করে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে এন্ডিং একটা, সরি এটা তো আউটপুট। ডিসিশন মেকিং অ্যাপ্রোচ থাকতে পারে যে তারা হচ্ছে রেশনালি দিচ্ছে, বাউন্ডেড রেশনালি নাকি ইনটিউশন। ডিসিশন মেকিং অ্যাপ্রোচ আছে, ডিসিশন মেকার স্টাইল। তারা কি স্টাইল হচ্ছে ডাইরেক্ট হয়, ডাইরেক্ট, কনসেপচুয়াল, বিহেভিয়ারাল, অথবা বাউন্ডেড, না অ্যানালিটিক্যাল। আর হচ্ছে ডিসিশন মেকিং অ্যাপ্রোচ হচ্ছে রেশনাল, বাউন্ডেড রেশনালিটি, আর ইনটিউশন। এটা ছাড়া উপায় নেই, কারণ হচ্ছে হয় তার ইনটিউশনে নেওয়া লাগবে, না তো রেশনাল নেওয়া লাগবে। আর ডিসিশন মেকিং এরর্স এন্ড বাইস, এটাও অ্যাড হয়ে যাবে। Case your company is advising any employee to work in your area responsibility, the person's position will be important because এটা হচ্ছে what you do. Act your friend from college needs a job. What you qualified for the position? You feel you could do better, qualified, and more experienced candidate. Developing. What would you do? What would you tell your friend? Then not more serious.
তাহলে আমি হচ্ছে ফ্রেন্ডকে নেব না কেন? কারণ হচ্ছে যে, যে, আহ, যদি তার হচ্ছে এইটা কোয়ালিফাই না হয় আহ, তাহলে তাহলে আমার ফ্রেন্ডকে আমি কি বলবো? তাহলে ফ্রেন্ডকে তো সাথে সম্পর্ক তো খারাপ করা যাবে না। তার ফ্রেন্ডকে কি বলা লাগবে? যে আমার ফ্রেন্ড সরি কিন্তু আজ এইটা হচ্ছে আর আর একটা বেটার মানুষ পেয়ে গেছে। আহ, তোর এই স্কিল গুলো বাড়ালে হয়তো ভালো হয়ে যেত। পুরো অর্গানাইজেশন ডেভেলপ এ প্রসিডিউর রুলস পলিটিক্স টু ডিল উইথ সিচুয়েশন। তাহলে অর্গানাইজেশন ডেভেলপ করতে পারলে তো একটা রুল যে আহ, যেগুলো ফ্রেন্ড আছে সেগুলোর যদি হচ্ছে পারফরমেন্স এর সাথে মেলে তাহলে ম্যানেজারের সাথে কথা বলবে, তাহলে একটা বায়াস থাকলো না। ম্যানেজার হচ্ছে ওইটার ভিত্তিতে এইচআর ওইটার ভিত্তিতে ডিসিশন নিতে পারলো তার সিভি দেখে। তাহলে কারো হচ্ছে বলতে পারবে না যে বায়াসের কারণে নিছো। Good influence and relation.